বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 4 নভেম্বর 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দণ্ডবিধির অষ্টম ক্লাস। আজকে আমরা আলোচনা করব নিন্দনীয় নরহত্যা নয় এমন হত্যা। গতদিন আমরা নিন্দনীয় নরহত্যা এবং খুন বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখবো যে নিন্দনীয় নরহত্যা নয় এমন সালাম হত্যা। আলাইকুম স্যার। কিছু কিছু হত্যা আছে যেগুলো অ্যাকচুয়ালি নিন্দনীয় নরহত্যার পর্যায়ে পড়ে না। সেটা খুনও নয়, নিন্দনীয় নরহত্যাও নয়, বাট সেটা সেই হত্যাটা তাহলে কি হবে? সেই হত্যাটা হলো অবহেলার কারণে হয়ে থাকে। যেরকম সড়ক দুর্ঘটনায় যারা মারা যায় সেটা নিন্দনীয় নরহত্যা না। আবার ডাক্তারের অবহেলায় যারা মারা যায় সেটাও নিন্দনীয় নরহত্যা নয়। তো আমরা এই বিষয়টা আলোচনা করতে প্রথমে চলে আসেন 304-এর ক। দেখেন, দণ্ডবিধি 304 ক এবং 304 খ ধারায় নিন্দনীয় নরহত্যা মর্মে গণ্য হয় না, নট অ্যামাউন্টিং টু কালপেবল হোমিসাইড এমন হত্যার শাস্তি উল্লেখ করা হয়েছে। 304 ক ধারায় অবহেলাজনিত হত্যা এবং 304 খ ধারায় জনপথে বেপরোয়া যান বা অশ্ব চালিয়ে হত্যার শাস্তি উল্লেখ করা হয়েছে। তো প্রথমে আমরা চলে আসি 304 ক, অবহেলার ফলে মৃত্যু ঘটালে, কজিং ডেথ বাই নেগলিজেন্স। এখন অবহেলার ফলে মৃত্যু ঘটানো, এটা আমরা ডাক্তার অপারেশন করছে, ডাক্তার অবহেলার কারণে মারা গেছে, উনি ভুল ট্রিটমেন্ট করছিল বা যে কোনো একটা ওনার অবহেলার কারণে মারা গেছে, তাহলে ডাক্তার দণ্ডিত হতে পারে 304 ক ধারায়। কিন্তু তার মানে এই না যে এই ধারাটা শুধু ডাক্তারদের ক্ষেত্রেই প্রযোজ্য, যে কোনো ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে যার অবহেলার কারণে মৃত্যুটা হয়েছে। দেখেন, 304 ক ধারায় বেপরোয়া বা অবহেলাজনিত হত্যা বা নিন্দনীয় নরহত্যা মর্মে গণ্য হয় না এমন হত্যার জন্য কোনো ব্যক্তি গোল দিবেন 5 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাবাস, অর্থদণ্ড, উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে সাজা হতে পারে কতদিন? 5 বছর। 304 ক ধারা প্রয়োগ করতে হলে প্রমাণ করতে হবে হত্যা করার জন্য অপরাধীর কোনো অভিপ্রায় বা জ্ঞান ছিল না। 304 কতে দেখানো লাগবে যে তার কোনো অভিপ্রায় ছিল না, কিন্তু তার আন্ডারলাইন কারণ অবহেলা ছিল এবং অবহেলার কারণে মৃত্যু হয়েছে। প্রকৃতপক্ষে তার অবহেলার কারণেই এমন মৃত্যু সংঘটিত হয়েছে। যেমন ডাক্তারদের অবহেলা, 304 ক ধারায় মৃত্যু ঘটানোর অভিপ্রায় বা জ্ঞান ছিল কিনা তা বিবেচ্য বিষয় না। তো এখানে একটু ছোট্ট করে লিখে রাখেন আমলযোগ্য, একটু লেখেন আমলযোগ্য, জামিনযোগ্য, আপোষ অযোগ্য। এই যে যে 304 ক, এটা আমলযোগ্য, জামিনযোগ্য, কিন্তু আপোষ অযোগ্য। আমলযোগ্য, জামিনযোগ্য, কিন্তু আপোষ অযোগ্য। এটা হচ্ছে 304 ক। নিচে আর একটু লিখে রাখেন ধারা 338, ধারা 338, অবহেলার ফলে গুরুতর আঘাত। অবহেলার ফলে গুরুতর আঘাত, অবহেলার ফলে মৃত্যু ঘটালে হলো 304 ক, আর অবহেলার ফলে গুরুতর আঘাত ঘটালে হলো 338। 2 বছর বা 5,000 টাকা অর্থদণ্ড বহুভাই, মানে 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা 5,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড, বা কি বলেন। তো ডাক্তারের অবহেলার কারণে যদি কেউ মারা যায় তাহলে ডাক্তার দণ্ডিত হবে 304 কতে। আর ডাক্তারের অবহেলার কারণে ধরেন একজনের হাত কাটা লাগছে, তার চোখ নষ্ট হয়ে গেছে, সে মারা যায় নাই বাট তার গুরুতর আঘাত হইছে, তাহলে সেক্ষেত্রে সাজা কত হবে? 2 বছর পর্যন্ত কারাদণ্ড, 5,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন, জনপথে বেপরোয়া যান বা অশ্ব চালিয়ে মৃত্যু ঘটায়, এই ধারা আমরা অ্যাকচুয়ালি পড়ছি না এর আগে, যে জনপথে বেপরোয়া ভাবে গাড়ি চালাইছে, কেউ মারা যায় নাই 279। বেপরোয়া ভাবে গাড়ি বা অশ্ব চালিয়ে কেউ মারা গেছে 304 খ। বেপরোয়া ভাবে যান চালিয়ে কেউ আহত হয়েছে 338 কত ক। ঠিক আছে, তো তার মধ্যে কেউ মারা যায় না এটাও 3 বছর, মারা গেছে এটাও 3 বছর, কিন্তু মারা না গেলে সাজা আছে 1,000, 5,000 অর্থদণ্ড। আর মারা গেলে এই জায়গায় অর্থদণ্ডের কোনো সীমা নেই। আর 338 কতে আহ সড়ক দুর্ঘটনায় যদি কেউ মানে গুরুতর আহত হয় তাহলে সাজা মাত্র 2 বছর, কিন্তু অর্থদণ্ড আবার মানে অপরিসীম, মানে সীমা নেই আর কি। আর এই ধারাটাও জামিন আমলযোগ্য, জামিনযোগ্য এবং আপোষযোগ্য। এই 304 খ যেটা, এটাও কি বলেন আমলযোগ্য, মানে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়। জামিনযোগ্য মানে আপনি জামিন চাইলেই জামিন দিয়ে দিবে। আর আপোষযোগ্য মানে এটা আপোষ করা যাবে না।
যদিও বর্তমানে এই ধারায় মামলা হয় না, বর্তমানে মামলা হয় সড়ক পরিবহন আইন 2018 এর 105 ধারায়, 5 বছর 5 লাখ বা উভয়। 304 খতে যে মামলাটা হতো এখন হবে সড়ক পরিবহন আইনের কত ধারায়? 105 ধারায়। কত বছর? 5 বছর পর্যন্ত কারাদণ্ড বা 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়। আমরা চলে আসি আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনা, অ্যাবেটমেন্ট অফ সুইসাইড, ধারা 305 এবং 306। প্রথমে আমরা চলে আসি শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যায় অপসহায়তা, অ্যাবেটমেন্ট অফ সুইসাইড অফ চাইল্ড অর ইনসেন্ট। চাইল্ড মানে তো বুঝেন শিশু, আর ইনসেন্ট মানে হচ্ছে উন্মাদ। আপনি 305 ধারায় নিম্নলিখিত ব্যক্তিদের আত্মহত্যায় প্ররোচনা করার শাস্তিযোগ্য অপরাধ দেখেন: 18 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তি, কোন উন্মাদ বা ইনসেন, বিকারগ্রস্ত বা ডেলিরিয়াস, বোকা বা জড়বুদ্ধ, কোন উন্মত্ততা বা মাতাল ব্যক্তি, ইনটক্সিকেটেড পারসন। এই 5 শ্রেণীর ব্যক্তিকে যদি আপনি আত্মহত্যার প্ররোচনা দেন তাহলে আপনার শাস্তি হতে পারে কি দেখেন, শাস্তি দেখেন: মৃত্যুদণ্ড বা লেখেন বা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। এবং 305 ধারায় তাহলে সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। তো তাহলে আপনি যদি কাউকে মানে এমন কাউকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন যার বয়স কত? 18 বছরের কম, সে হয় উন্মাদ, বিকারগ্রস্ত বা জড়বুদ্ধ সম্পন্ন, তাহলে আপনার সাজা হবে 305। এবং এখানে একটা জিনিস খেয়াল করেন যে যদি এই ধারায় আলাদা শাস্তির বিধান না থাকতো তাহলে প্ররোচনার সাজা হতো কোন জায়গায় বলে? ওই যে 109 চলে যেতাম আমরা, বা প্ররোচনার 109 থেকে 120, মনে আছে? আচ্ছা, তারপরে চলে আসেন আত্মহত্যায় অপসহায়তা, অ্যাবেটমেন্ট অফ সুইসাইড। এটা হলো 306। 306 হলো ওইগুলা ছাড়া আর বাদ বাকি অন্য যা আছে সেটা হলো কত? 306। দেখেন, যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে তাহলে যে ব্যক্তি এমন আত্মহত্যা অপসহায়তা করে উক্ত অপসহায়তাকারী যে কোনো গণনার কারাবাস যা অনধিক কত 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। তাহলে এই 6 যে আত্মহত্যা, যার আত্মহত্যার কথা বলা হচ্ছে সেই ব্যক্তি হবে কি বলেন তো? সুস্থ, মানে ওই যে 5 গুলো ছাড়া অন্যান্য গুলো, যার বয়স 18 বছরের বেশি, যারা সুস্থ স্বাভাবিক, তাদের যদি আপনি আত্মহত্যার প্ররোচনা দেন তাহলে সাজা কি হবে বলেন? 10 বছর পর্যন্ত এবং অর্থদণ্ডে। বুঝতে পারছেন? জেনে রাখা ভালো। দেখেন, 305 ও 306 ধারায় আত্মহত্যায় অপসহায়তাকারী শাস্তি বিধান উল্লেখ করা হয়েছে, আত্মহত্যাকারী না, মানে যিনি আত্মহত্যা করছে তার তো সাজার বিধান নাই। আর একটা বিষয়, আমরা চলে আসতেছি খুনের উদ্যোগ। আর একটা বিষয় হলো যে আমরা একটু পরেই পড়বানি 309 ধারায় যে এমন একটা অপরাধ আছে যেটা করলে কোনো সাজার বিধান নাই, বাট যদি না করে তাহলে সাজা কি হবে? 1 বছর। একটু পরেই আসতেছি, ভাইবা পরীক্ষায় অনেক সময় জিজ্ঞাসা করে থাকে। আশা করি 305 এবং 306 এটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, খুনের উদ্যোগ বা চেষ্টা, অ্যাটেম্পট টু মার্ডার। খুনের উদ্যোগ বা চেষ্টা, অ্যাটেম্পট টু মার্ডার। আপনি খুন করতে পারেন নাই, কেবল অ্যাটেম্পট নিছেন, তাহলে কি সাজা হবে? তো এখানে পড়বো না, সরাসরি আমরা ছকে চলে আসি। দেখেন, একটা ছক আছে, তো এই জায়গায় 304 ক এর সাজা আছে, আছে না? এটা আমরা পড়ছি, আর পড়লাম না। 304 খ আছে, 305 ও পড়ছি, 6 ও পড়ছি। আমরা চলে আসি খুনের উদ্যোগ বা চেষ্টা, অ্যাটেম্পট টু মার্ডারের শাস্তি। ফৌজদারি মামলায় সাধারণত যে দুইটা ধারা সবচেয়ে ব্যবহৃত হয়, একটা হলো 307 আর একটা হলো 379। 379 হলো চুরি, আর 307 আসলে খুনের উদ্যোগ। দেখেন, তো প্রথম দেখেন, প্রথমে যেটা বলছে অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনা 10 বছর কারাদণ্ড। দেখছেন, আপনি একজনের খুনের উদ্যোগ নিছেন, ধরেন মাহবুব সাহেব রে ওনার বন্ধু গুলি করতে গেছে, মাহবুব সাহেব ওই
উনি গুলি দেখে সরে গেছে, ওনার গুলিটা লাগে নাই, তাহলে যে এই যে ওনার বন্ধু যে উদ্যোগ নিল তার সাজা হবে কত বছর? 10 বছর। তারপরটা দেখেন, খুনের উদ্যোগের কাজের ফলে যদি গোল দিবেন, যদি আঘাত হয় তাহলে অপরাধী যাবজ্জীবন কারাদণ্ড বা অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনা 10 বছর কারাদণ্ড। মাহবুব সাহেবের খুনের উদ্যোগ নিছে, মাহবুব সাহেব সরে যেতে গেছিল, উনি মারা যায় নাই বাট উনি আহত হয়েছে, ওনার হাতে গুলি লাগছে, পায়ে লাগছে, বা উনি মারা যায় নাই, উনি আহত হয়েছে, তাহলে সাজা হতে পারে 307 ধারায় কত? যাবজ্জীবন কারাদণ্ড বা অর্থদণ্ড যে কোনো বর্ণনা কত? 10 বছর। এর পরেরটা চলে আসেন, অ্যাটেম্পট বাই লাইফ কনভিক্ট। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি আঘাত দিয়ে, দুইটা গোল দিবেন, একটা হলো যাবজ্জীবন কারাদণ্ডে ব্যক্তি আর একটা হলো আঘাত দিয়ে। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি আঘাত দিয়ে খুনের চেষ্টা করলে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে। ব্র্যাকেটে দেখেন একমাত্র শাস্তি নয়, লেখা আছে, লিখছেন একমাত্র শাস্তি নয়। মানে হলো যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি যদি অ্যাটেম্পট টু মার্ডার, মানে খুনের উদ্যোগ নাই, তিনি হত্যা করতে পারেন নাই কিন্তু কাউরে আঘাত করছে, তাহলে ওনার সর্বোচ্চ শাস্তি হইতে পারে মৃত্যুদণ্ড, কিন্তু একমাত্র নয়, একমাত্র দণ্ডবিধিতে এক জায়গায় আছে 303। আর এই জায়গায় যাবজ্জীবন কারাদণ্ড ব্যক্তি যদি কাউরে আঘাত করে তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা কত? 10 বছর। বুঝেন কিনা? তাহলে 307-এ মোট আপনার শাস্তি আছে কয় প্রকার? 3 প্রকার। শুধু উদ্যোগ নিছেন 10 বছর, উদ্যোগ নিছেন আঘাত করছেন যাবজ্জীবন 10 বছর, উদ্যোগ নিছেন আঘাত করছেন বাট আপনি এমন একজন ব্যক্তি যিনি হলেন যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত, তাহলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা কত? 10 বছর। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে একটা বিষয় একটু একটু লিখে রাখেন যে নিন্দনীয় নরহত্যার উদ্যোগ 308 ধারা দিয়ে লেখেন, নিন্দনীয় নরহত্যার উদ্যোগ, সাথের পাশে একটু লিখে রাখেন আশেপাশে, নিন্দনীয় নরহত্যার উদ্যোগ কত ধারা? 308 ধারা। হাইপেন দিয়ে সামনে লেখেন 3 বছর, 3 বছর, আর পাশে লেখেন 7 বছর যদি আঘাত হয়। আমি একটু বুঝাই, আপনি কাউকে নিন্দনীয় নরহত্যার উদ্যোগ নিছেন, ওই যে আপনারে হঠাৎ করে একটা অকথ্য ভাষায় গালিগালাজ করছে, তারে বলছেন যে দাঁড়া তোরে আজকে শেষ করে ফেলাবো, এই কথা বলে তারে বাঁশ দিয়ে মাথায় বাড়ি দিতে গেছেন, সে সরে গেছে, তাহলে নিন্দনীয় নরহত্যার উদ্যোগ নিছেন, এই ক্ষেত্রে আপনার সাজা হবে 3 বছর। আর বাঁশ দিয়ে মাথায় বাড়ি দিতে গেছেন, মাথায় লাগে নাই কিন্তু হাত পায়ে কোনো জায়গা লাগছে বা লাগছিল, বেশি আছে, মারা যায় নাই, তাহলে সাজা হবে কত? 7 বছর, 308 ধারায়। বুঝতে পারছেন? তাহলে যেটা সবাই জানে সেটা হলো হত্যার উদ্যোগ 307, কিন্তু নিন্দনীয় নরহত্যার উদ্যোগ অনেকেই জানে না। নিন্দনীয় নরহত্যার উদ্যোগ কত? 308। তারপরে দেখেন 309 ধারা, আত্মহত্যার প্রচেষ্টা, অ্যাটেম্পট টু কমিট সুইসাইড, অনধিক 1 বছরের কারাদণ্ড বা বিনাশ্রম, দেখেন অনধিক 1 বছরের কি? বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড সহ বা উভয়। তাহলে 309 ধারায় কোন ব্যক্তি যদি আত্মহত্যা করতে গিয়ে বেঁচে যায় তাহলে তার বিরুদ্ধে মামলা হবে 309 ধারায়। আর সে যদি মারা যায় তাহলে কি হবে? মারা গেলে তো আর তার বিরুদ্ধে মামলা হচ্ছে না। চলে আসেন 311 ধারায়, ঠগের শাস্তি, পানিশমেন্ট ফর ঠগ। এখানে অ্যাকচুয়ালি যদিও আমরা বলি, অনেক সময় বলে থাকি যে দণ্ডবিধিতে এক জায়গায় একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড আর এক জায়গায় একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, বাট অ্যাকচুয়ালি ঠগের ক্ষেত্রে কিন্তু একমাত্র সাজা না, যাবজ্জীবন কারাবাসের সাথে অর্থদণ্ডও আছে। মানে এ জায়গায় সাধারণত দণ্ডবিধিতে যেখানেই যাবজ্জীবন কারাবাস আছে দেখবেন যে ওর সাথে অন্য কোনো সাজা থাকে, অর্থদণ্ড ছাড়াই অন্য কোনো সাজা থাকে, বাট এই জায়গায় যাবজ্জীবন কারাবাস শুধুই আছে এবং এর সাথে কি? অর্থদণ্ড। তো ঠগ জিনিসটা আসলে কি এটা জানার জন্য এই যে নিচে চলে আসেন, 310 ধারায় সংজ্ঞা দিছে দেখেন, কোন ব্যক্তি হত্যাকারীর মাধ্যমে বা হত্যাকারীর সঙ্গে দস্যুতা অনুষ্ঠান বা শিশু অপহরণের উদ্দেশ্যে অভ্যাসগতভাবে এক বা একাধিক ব্যক্তির সাথে গোল দিবেন মেলামেশা করলে
উক্ত ব্যক্তি ঠগ করেছে বলে গণ্য হবে। অর্থাৎ আপনি এমন কোন ব্যক্তির সাথে মেলামেশা করেন যার কাজ হলো দস্যুতা অনুষ্ঠান করা, যার কাজ হলো শিশুদের অপহরণ করা, বা যার কাজ হলো হত্যা করা, তাহলে তাদের সাথে যে আপনি অভ্যাসগতভাবে মেলামেশা করেছেন, এটাই কি হয়ে গেছে? ঠগ। ঠগের সংজ্ঞা দিয়েছে 310 ধারায়, আর ঠগের শাস্তি কত? 311 ধারায়। তো নিচে দেখেন, ঠগের একমাত্র শাস্তি হলো অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড, মানে অর্থদণ্ডের জায়গায় দিতেই হবে, এটা দিতে বাধ্য। অর্থাৎ দণ্ডবিধি 311 ধারায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি হলো কি বলেন? যাবজ্জীবন কারাদণ্ড। তো জেনে রাখা ভালো, উপরে যদি জেনে রাখা ভালো, যা বলছে আমরা জানি। বিগত বছর একটা প্রশ্ন দেখেন, যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিত আসামি কর্তৃক খুনের উদ্যোগে আঘাত করা হলে, খুনের উদ্যোগে আঘাতও করতেন, তাহলে সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। কিন্তু এই জায়গা কি একমাত্র শাস্তি? না, একমাত্র শাস্তি কিন্তু নয়। তারপরে দেখেন, আত্মহত্যার প্রচেষ্টার সর্বোচ্চ শাস্তি কি? 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড। তো এখানে 4, 5, 6, 8, তারপরে হচ্ছে আপনার যে 12, 16, 18, 20, 25 এগুলা কষ্ট করে পড়ে ফেলবেন, খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা নামাজের বিরতিতে যাই, নামাজ শেষে আবার পড়বো। আপনাদের ক্লাস টেস্ট শুরু হতে হতে, মানে মডেল টেস্ট শুরু হতে হতে 7টার পরে আর কি, 7টা অথবা 7টার 5-10 মিনিট পরে, আর ওই পর্যন্ত আমাদের আগে ক্লাস হবে। জি, ঠিক আছে। আমরা এখন যেটা বিরতির পর আলোচনা শুরু করব, দেখেন, কজিং মিসক্যারিজ বা গর্ভপাত করানো। গতকাল আমরা যখন নিন্দনীয় নরহত্যা এবং খুন করি, তো তখন আপনাদের মনে আছে কিনা যে যে মায়ের পেটে থাকা অবস্থায় যদি ওই ভ্রূণকে হত্যা করা হয়, তাহলে সেটা কিন্তু নিন্দনীয় নরহত্যা হবে না। ওখানে বলা আছে যদি কোনো অংশ প্রসূত হয় তাহলে নিন্দনীয় নরহত্যা হবে, তা না হলে কিন্তু নিন্দনীয় নরহত্যা হবে না। তো আজকে আমরা যেটা পড়বো, যে কজিং মিসক্যারেজ বা গর্ভপাত করানো, এটা আলোচনা করছে আপনার, দেখেন, 312 থেকে 318 ধারা। তো তার মধ্যে আমরা চলে আসি 312 ধারা। 312 ধারায় বলছে যে গর্ভপাত করানো, কজিং মিসক্যারেজ, 312 ধারায়, 312 ধারা 12 ধারায় গর্ভবতী নারীর সম্মতি নিয়ে, এটা বললেন, সম্মতি নিয়ে গর্ভপাত করানোর শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে। অর্থাৎ যখন ওই নারী স্বয়ং নিজেই সম্মতি দিছে গর্ভপাত করানোর জন্য, তখন কি শাস্তি হবে সেটা আলোচনা করতে 312 ধারা। 312 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় নারীর জীবন রক্ষার বিশ্বাস ব্যতীত কোনো গর্ভবতী নারীর, বা আন্ডারলাইন করবেন, সন্তানের বিচলন অনুভব করে এমন কোন নারীর গর্ভপাত করায়, তাহলে স্বেচ্ছায় নারীর জীবন রক্ষার সরল বিশ্বাস ব্যতীত, আর এছাড়া যদি সন্তানের বিচলন মানে হচ্ছে পেটের ভিতর নড়াচড়া বোঝা যাচ্ছে, তাহলে উক্ত ব্যক্তি 312 ধারায় দণ্ডিত হবে। এমনকি কোন নারী যদি স্বেচ্ছা এবং নিজের জীবন রক্ষার সরল বিশ্বাস ব্যতীত গর্ভপাত করায়, উক্ত নারীও 312 ধারায় দণ্ডিত হবে। অর্থাৎ স্বয়ং একজন নারী, তিনিও কিন্তু 312 ধারায় দণ্ডিত হতে পারে। যদি তিনি গেছেন গর্ভপাত করাইতে এবং তিনি সম্মতি দিয়েছেন, তাহলে তিনিও দণ্ডিত হবেন। শুধুমাত্র গর্ভবতী নারী, যে নারী এখন সন্তানের বিচলন অনুভব করে না, মানে এখনো সন্তানের বিচলন অনুভব করে নাই, ভ্রূণ এখনো বড় হয় নাই, তার গর্ভপাত করানোর জন্য কোনো ব্যক্তি 3 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত হতে পারে, অর্থদণ্ড সহ বা উভয়। তো যদি বিচলন অনুভব না করেন তাহলে 3 বছর। অন্যদিকে গোল দিবেন, সন্তানের বিচলন কুইক চাইল্ড অনুভব করে এমন কোন নারী গর্ভপাত করানো হলে 312 ধারা অনুসারে যে কোনো বর্ণনার কারাবাস যা কত 7 বছর হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। সো এখানে দুইটা বিষয়, বিচলন অনুভব না করলে 3 বছর, আর বিচলন অনুভব করলে কত বছর? 7 বছর। এবং এই 312 ধারায় স্বয়ং নারীও দণ্ডিত হতে পারে। বুঝতে পেরেছেন? এরপরে আর একটা জিনিস, সেটা হলো যে গর্ভপাত করানো একটা ক্ষেত্রেই বৈধ, যে ক্ষেত্রে ওই নারীর জীবন রক্ষার জন্য দেখা গেল গর্ভপাত না করাইলে ওই নারী বাঁচতে পারতেছে না, সেই ক্ষেত্রেই গর্ভপাত করাইলে কোনো অপরাধ হবে না। এটা ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রেই গর্ভপাত করানো কি বলে? অপরাধ।
আমরা চলে আসি ধারা 313, নারীর সম্মতি ছাড়া গর্ভপাত করানো। আপনি গর্ভপাত করানো মানে করানো হয়েছে একজন নারীর, কিন্তু ওই নারীর সম্মতি ছিল না, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এটার ব্যাখ্যা দিয়েছে 313 ধারায়। দেখেন, 313 ধারা অনুসারে 312 ধারায় গর্ভপাত করানোর অপরাধটি যদি নারীর সম্মতি ব্যতীত করা হয়, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি দণ্ডিত হতে পারে যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোনো বর্ণনার কারাদণ্ড, যা কত 10 বছর পর্যন্ত হতে পারে, এবং সেই সাথে অর্থদণ্ড। অর্থাৎ জীবন রক্ষার কারণ ছাড়া গর্ভপাত করাইলেই, মানে সম্মতিও ছিল না, তাহলে যাবজ্জীবন বা 10 বছর। 312-তে সম্মতি ছিল 3-7, আর 313-তে সম্মতি ছিল না, যাবজ্জীবন বা 10। 12-13 পার্থক্য বুঝছেন? আচ্ছা, এখন 12 এবং 13 ধারার পার্থক্যের মধ্যে একটা কথা বলছে, সেটা যদি একটু দেখেন, 2 নাম্বার পয়েন্টটা, এটা আমরা একটু পড়বো, পুরাতন বইতে নাই, দরকারও নাই, জাস্ট ব্যাখ্যাটা আমি মুখে যা বলি এটা একটু শুনেন। 312 এবং 313 ধারার মধ্যে পার্থক্য হলো, 312 ধারায় 2 ধরনের শাস্তি উল্লেখ আছে। সন্তানের বিচলন অনুভব করে না কিন্তু গর্ভবতী এমন নারী গর্ভপাত করানোর জন্য এক ধরনের শাস্তি, আর বিচলন অনুভব করে এমন কোন নারী গর্ভপাত করানোর জন্য অন্য ধরনের শাস্তি। তো এখানে বিচলন বলছে সাধারণত 4 মাসের অধিক গর্ভবতী নারী। তাহলে সন্তানের বিচলন অনুভবের ব্যাখ্যা দিছে কয় মাসের বেশি? 4 মাসের বেশি। আর 4 মাস পর্যন্ত হইলে ধরে নেওয়া হবে যে বিচলন নাই। কিন্তু 313 ধারায় সন্তানের বিচলন অনুভব করে বা না করে সেটার উপর ভিত্তি করে শাস্তির ভিন্নতা করা হয়নি। 13-তে সন্তানের বিচলন আছে কি না আছে এটা ব্যাপার না, দেখতে হবে সম্মতি ছিল কি ছিল না। সম্মতি না থাকলে 13। 314-তে চলে আসি আমরা। দেখেন, গর্ভপাত করানোর উদ্দেশ্যে সম্পাদিত কাজের ফলে মৃত্যু। গর্ভপাত করাইতে গিয়ে ওই মহিলা যদি মারা যায়, নারী যদি মারা যায়, তাহলে শাস্তির বিধান আছে কত ধারায়? 314 ধারায়। দেখেন, সম্মতি সহ, এটা গোল্ডেন এই জায়গায় আছে শিশু সহ, অ্যাকচুয়ালি ভাষাটা হবে কি সম্মতি সহ। কোন নারীর গর্ভপাত করানোর উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি এমন কোনো কার্য করে যার ফলে উক্ত নারীর মৃত্যু হয়, তাহলে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ কল দিবেন 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবে। এটার অর্থ হলো সম্মতি ছিল, নারীর সম্মতি ছিল এবং গর্ভপাত করাতে গিয়ে নারী মারা গেছে, তাহলে সাজা হবে কত? 10 বছর। আর যদি নারীর সম্মতি ছাড়া কার্যটি করা হয়, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ কত 10 বছর পর্যন্ত হতে পারে, এবং সেই সাথে কি বলেন? অর্থদণ্ড। এখন আপনাদের তরফ থেকে অনেক সময় একটা প্রশ্ন আসে যে স্যার, যদি ডাক্তার কাজ করে এই কাজ, তাহলে ডাক্তার কি দণ্ডিত হবে কিনা? দেখেন, ডাক্তারের কাছে যখন আপনি এই কাজ করতে যাবেন, তখন ডাক্তার তো উনি একটা কনসেন্ট ফর্ম আছে, সম্মতি সূচক যে ফর্ম আছে, ওই জায়গা তো উনি লেখাই আছে যে জীবন রক্ষার জন্য আপনি এই কাজ করছেন, যাতে সে এটা ওই দায় হতে সে মুক্তি পায়। সে কিন্তু কখনোই বলবে না যে সম্মতি ছিল কি ছিল না। বুঝতে পারছেন? ডাক্তার সবসময় প্রমাণ করার চেষ্টা করবে যে জীবন রক্ষার জন্য এটা দরকার ছিল। আচ্ছা, জেনে রাখা ভালো। দেখেন, 314 ধারায় অপরাধীকে দণ্ডিত করার ক্ষেত্রে এটা অপরিহার্য নয় যে অপরাধী জানতো যে এমন কার্য সম্ভবত মৃত্যু ঘটাবে। তাহলে আপনি এখানে আমরা মোট 3টা ধারা পড়েছি। গর্ভপাত করানো 312, সাজা সম্মতি ছিল 312-তে 3 বছর 7 বছর, সম্মতি ছিল না যাবজ্জীবন 10 বছর, আর গর্ভপাত করানো 313। আর গর্ভপাত করানোর ফলে যদি ওই মহিলার মৃত্যু ঘটে, তাহলে সম্মতি থাকলে 10 বছর, সম্মতি না থাকলে যাবজ্জীবন বা 10 বছর। এই হলো আমরা 3টা ধারা এখানে পড়েছি। আমরা যদি বিগত বছরের প্রশ্নে চলে আসি, কোন কুইক চাইল্ড নারীর জীবন বাঁচানোর উদ্দেশ্য ব্যতীত সৎ বিশ্বাস ছাড়া, দেখেন, সৎ বিশ্বাস ছাড়া ইচ্ছাকৃতভাবে গর্ভপাত করার সর্বোচ্চ শাস্তি কত বছরের কারাদণ্ড? কত বছর বলেন? 7 বছর। তো এখানে বাদ বাকি যে প্রশ্ন আছে কষ্ট করে পড়ে ফেলবেন। একেবারে সর্বশেষ যে প্রশ্নটা, এটা আপনাদের বইতে নাই, পুরাতন যারা আছে একটু লিখে নিবেন। ধারাটা হলো 317। সম্পূর্ণ পরিত্যক্ত করার অভিপ্রায়ে 12 বছরের নিচের শিশুকে তার পিতামাতা কর্তৃক কোন স্থানে রাখা বা পরিত্যাগ করা। আপনি যারা বইতে নাই তারা লেখেন যে 12 বছরের নিচের শিশুকে তার পিতামাতা কর্তৃক পরিত্যাগ করা, এটা লেখেন। 12 বছরের নিচের, তা ধারা 317। 12 বছরের নিচের
কোন শিশুকে তার পিতা মাতা কর্তৃক পরিত্যাগ করা, এটা শাস্তি কত আছে বলেন তো? শাস্তি লিখবেন 7 বছর। তো এটা অনেক সময় এমন হয় না যে আশেপাশে দেখবেন যে বলে যে কোন নবজাতককে পাওয়া গেছে রাস্তায়, পিতামাতাকে কেউ জানে না, তাহলে সেই ক্ষেত্রে যারা যে পিতামাতা এই কাজটা করছে তার বিরুদ্ধে মামলা হবে দণ্ডবিধির কত ধারায়? 317 ধারায়। শাস্তি হবে কত বলে? যে কোনো গণনার 7 বছর, মনে রাখলেই হবে 317। বুঝতে পারছেন? ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, অনলাইন আমাদের এই মুহূর্তে অনলাইনে আছেন আমি সহ মোট 41 জন, মানে আমি ছাড়া তাহলে 40 জন আছে। আর আমাদের সামনে আছে প্রায় কত, 26 জন, আরো উপস্থিত থাকে 26 জন আছে। আমাদের পরীক্ষা আসন্ন 29/11-তে পরীক্ষা, যদিও এখনো কোনো অ্যানাউন্সমেন্ট অফিসিয়ালি আসে নাই। আমরা 29/11-তে পরীক্ষা সেই প্রিপারেশন নিয়েই আগাচ্ছি। তো আমাদের এখানে যারা আপনারা শুরু থেকে আছেন, যাদের বকেয়া আছে বা ফুল ভর্তি দরকার, তারা এই কাজটা সম্পন্ন করবেন। অনলাইনে অনেকের কাছে তামাদি মেয়াদ এখনো শেষ হয় নাই, বাট অনেক আগের বকেয়া আছে। তো আমার প্রতিকার অধিকার দুইটাই আছে আমার এখনো। সো আপনাদের কাছে বিনীত অনুরোধ, অনলাইনে যার কাছে যা পাওনা আছে প্লাস অফলাইনে যার কাছে যা পাওনা আছে, এই ওস্তাদ বা গুরুর এই যে বকেয়া, এটা বার কাউন্সিল পরীক্ষা যেরকম গুরুত্বপূর্ণ, আমার এখানেও এই 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 গুরুত্বটা যখন আনবেন তখন দেখবেন যে মনের মধ্যে পড়ালেখার প্রতি আলাদা একটা টান চলে আসছে। আর যতকাল এই গুরুত্ব আসবেন না ততক্ষণ আপনার সিরিয়াসনেস এর অভাব আছে। তো এই আর কি, অনেকে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করছেন, যদি কারো সমস্যা থেকে থাকে সেটাও পার্সোনালি যোগাযোগ করবেন, বাট যার কাছে যা বকেয়া আছে পরিশোধ করেন। ধন্যবাদ। তো আমরা চলে আসি মানব দেহ সম্পর্কিত অপরাধ সমূহ, বিবিআই। এতদিন আমরা যেটা পড়ছি সেটা হলো মানব জীবন, আর এখন যেটা পড়বো কি বলেন? মানব দেহ, অফেন্সেস রিলেটিং টু হিউম্যান বডি। এটা আছে 319 থেকে কত বলেন? 377। সো প্রথমেই আমরা এখানে অনেকগুলো আছে, এগুলা দেখতে যাবো না, প্রথমেই চলে আসেন আপনি এই 319 হার্ট। এই হার্ট মানে হৃদয় না, এই হার্ট মানে আঘাত। তো দণ্ডবিধির 319 ধারায় বলছে যে যে ব্যক্তি কোনো ব্যক্তির, আন্ডারলাইন করবেন, দৈহিক যন্ত্রণা, পীড়া বা বৈকল্য ঘটায় সেই ব্যক্তি আঘাত দান করে বিবেচিত, আঘাত দান করে বলে বিবেচিত হবে। এই কথাটার অর্থ কি? এই কথার অর্থ হলো, যদি একজন ব্যক্তি আর একজন ব্যক্তির দৈহিক যন্ত্রণা, বৈকল্য বা কি ঘটায়, পীড়া ঘটায়, তখন সেটারে বলে কি বলেন? আঘাত। তো এখানে দৈহিক যন্ত্রণা, বৈকল্য, পীড়ার ইংরেজি কি উল্লেখ করছে দেখেন, পেইন, এটা গোল দিবেন, পেইন, ডিজিজ এন্ড ইনফার্মিটি। সো পীড়ারে বলতেছে, যন্ত্রণারে বলতেছে পেইন, পীড়ারে বলতেছে ডিজিজ, আর বৈকল্যরে বলতেছে কি? ইনফার্মিটি। সো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কয়টি উপায়ে আঘাত হতে পারে 319 ধারায়, কয়টি উপায় বলেন? 3টি উপায়। কি কি? দৈহিক যন্ত্রণা, বৈকল্য, পীড়া, নাকি? তো তাহলে শুধু একটা জিনিস মনে রাখেন, শুধু আঘাত কোনো অপরাধ না। শুধু আঘাতের সংজ্ঞা দিছে 319-এ, বাট শুধু আঘাত কি বলেন? কোনো অপরাধ না। এখন আপনি বলতে পারেন স্যার কি বলেন, শুধু আঘাত অপরাধ না? মানে হ্যাঁ, অপরাধ না। আঘাতটা যখন স্বেচ্ছায় করা হবে, ধরেন আমি রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমি ইচ্ছা করে শাকিলে ধাক্কা দেইনি, আমার ধাক্কা লেগে উনি পড়ে গেছে, এটা আঘাত হয়েছে, বাট এটা অপরাধ হয়নি। কিন্তু যদি আমি স্বেচ্ছায় শাকিলকে ধাক্কা দিয়ে ফেলে দিই, তখন এটা আঘাত, স্বেচ্ছায় আঘাত হবে, তখন এটা অপরাধ। তাহলে শুধু আঘাতের সংজ্ঞা দিছে 319, স্বেচ্ছা আঘাতের সংজ্ঞা দিছে 321। একটু মনে রাখতে হবে, শুধু আঘাত কত? 319, আর স্বেচ্ছায় আঘাত 321। আর স্বেচ্ছায় আঘাতের শাস্তি আলোচনা করছে 323। কত বলেন? 323। তাহলে সবগুলাই কিন্তু বিজোড়। দেখেন, শুধু আঘাত কত? 319। স্বেচ্ছায় আঘাত কত? 321। আর
স্বেচ্ছায় আঘাতের শাস্তি কত? 323। বুঝতে পারছেন? আর শাস্তি কি আছে সেটা আমরা পরে দেখতেছি। স্বেচ্ছায় আঘাত যদি মারাত্মক অস্ত্রের সাহায্য করে, মারাত্মক অস্ত্রের সাহায্য করে, তাহলে হবে কত? 324। বুঝছেন? তাহলে আমরা আঘাত রিলেটেড 3টা ধারা মনে রাখবো। কি কি? শুধু আঘাত কত? 319। স্বেচ্ছায় আঘাত কত? 321। স্বেচ্ছায় আঘাতের শাস্তি কত? 323। আর স্বেচ্ছায় আঘাতটা যখন মারাত্মক অস্ত্রের সমন্বয় করা হবে তখন এটা শাস্তিযোগ্য অপরাধ কত বলে? 324। তো আমরা চলে আসি 320 ধারা। সবাই সিগনেচার সিটে সিগনেচার করেন। 320 গুরুতর বা মারাত্মক আঘাত, গ্রিভিয়াস হার্ট। GRI এর জায়গা গ্রিভিয়াস বানান ভুল আছে, এই জায়গা হবে এই যে VI, VA এর পরে আই আছে না, ওই আইটা হবে আর এর পরে, অর্থাৎ বানান হবে GRIE VOUS গ্রিভিয়াস। বুঝেন নাই বোধহয়? গ্রিভিয়াস বানান দেখছেন না? GRIEVOUS। এটা আছে ভি এর পরে, বাট আইটা অ্যাকচুয়ালি হবে কিসের পরে? আর এর পরে। তাইলে ঠিক হয়ে যায়। তো পেনাল কোডের 320 ধারায় বল দেবেন মোট 8 ধরনের গুরুতর বা মারাত্মক জখমের উল্লেখ আছে। কয় ধরনের? 8 ধরনের। তো এই 8 ধরন আপনার মনে রাখতে হবে। প্রথম দেখেন, পুরুষত্বহীনকরণ। একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির পুরুষত্বহীনকরণ করে তাহলে সে গুরুতর আঘাত করে দিয়েছে বলে গণ্য হবে। 2 নম্বরে দেখেন, স্থায়ীভাবে চোখের দৃষ্টিশক্তি রহিতকরণ। এমন আঘাত করছেন যে স্থায়ীভাবে চোখে আর দেখে না। স্থায়ীভাবে কানের শ্রবণ শক্তি রহিতকরণ। এমন আঘাত করছেন যে কানের পর্দা ফেটে গেছে, কানে আর শুনে না। যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন, শরীরের যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন, বলা যেতে পারে হাড় ভেঙে ফেলছেন। তারপরে দেখেন, যে কোনো অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তি সমূহের বিনাশ বা স্থায়ী ক্ষতি সাধন। এই দুইটার ভিতর 4 আর 5 একই রকম মনে হয়, বাট অ্যাকচুয়ালি এক না। দেখেন, 4-এ বলছে যে কোনো অঙ্গ বা গ্রন্থের অনিষ্ট সাধন, 5-এ বলছে যে কোনো অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তি সমূহের বিনাশ বা স্থায়ী ক্ষতি সাধন। 4-এ যেটা বলছে ওই ক্ষতিটা ভালো হবে। হাড় ভেঙে গেছিল, হাড় জোড়া লাগছে, এটা হলো 4। আর 5 হলো এমন ক্ষতি হয়েছে, ধরেন হাত কাটা লাগছে, এটা ঠিক হবে না। বুঝতে পারছেন? ওই যে স্থায়ী ক্ষতি সাধন আছে না। তারপরে 6 নম্বরে দেখেন, মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি। এমন ঘুষি দিছেন যে মুখ বাঁকিয়ে গেছে আর সোজা হবে না, বা এমন বাড়ি দিছেন মাথায় এমন ক্ষতি হয়েছে যে মাথায় যে খুলির হাড়, এটাই অনেকে দেখবেন যে মাঝে মাঝে পত্রিকায় দেখবেন যে এমন আঘাত করছে ওই মাথা ব্যান্ডেজ করে লেখা আছে যে খুলি নাই, জায়গায় লেখা আছে, মানে যাতে কেউ আঘাত টাঘাত না করে। সাথে দেখেন হাড় বা দন্তভঙ্গ, হাড় বা দন্তভঙ্গ, ফ্র্যাকচার অর ডিসলোকেশন অফ এ বোন অর টুথ। 8 নাম্বারটা দেখেন, এমন আঘাত যা জীবনকে বিপদাপন্ন করে এবং কোনো ব্যক্তিকে 20 দিন পর্যন্ত শারীরিক বেদনা দেয় এবং যে তার সাধারণ দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়ে। 8 নাম্বারটা গুরুত্বপূর্ণ। দেখেন, 8 নাম্বারে বলতেছে যে উপরের 7টার কোনোটা হয় নাই। এই যে আপনার পুরুষত্বহীনকরণ, আঘাত টাঘাত কিছুই হয় নাই। সে যা সুস্থ, মানে হাত ভাঙে নাই, মানে দন্ত ভাঙে নাই, দৃষ্টিশক্তি নষ্ট হয় নাই, শ্রবণ শক্তি নষ্ট হয় নাই, স্থায়ী ক্ষতিসাধন হয় নাই, কিছু হয় নাই, মস্তক বিকৃতি হয় নাই, বাট এমন আঘাত করছে যে আঘাতের কারণে একজন ব্যক্তি 20 দিন পর্যন্ত, অ্যাটলিস্ট 20 দিন পর্যন্ত সে তার স্বাভাবিক কাজকর্ম করতে পারে না, তখনও সেটা কি বলে গণ্য হবে? গুরুতর আঘাত বলে গণ্য হবে। তো এখানে আপনার এই যে গুরুতর আঘাতের যে 8টা গ্রাউন্ড, এই 8টা গ্রাউন্ড অবশ্যই আপনার মনে রাখতে হবে। খুব সহজ। পুরুষত্বহীনকরণ, দৃষ্টিশক্তি নষ্ট, শ্রবণ শক্তি নষ্ট, অঙ্গ বা গ্রন্থের অনিষ্ট সাধন, অঙ্গ বা গ্রন্থের স্থায়ী অনিষ্ট সাধন, তারপরে মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি, হাড় বা দন্ত ভঙ্গ, আর এমন আঘাত যা 20 দিন পর্যন্ত আপনার স্বাভাবিক কাজকর্ম করতে দেয়।
তাহলে শুধু গুরুতর আঘাতের সংজ্ঞা দিছে, তাহলে কত দাঁড়ায় বলেন? 320। শুধু 300 গুরুতর আঘাত, 320 কোনো অপরাধ না। গুরুতর আঘাতটা যখন স্বেচ্ছায় করবে তখন সেটা অপরাধ, এটা বলছে 322। আর স্বেচ্ছায় গুরুতর আঘাতের শাস্তি বলছে 325, বুঝছেন? আর স্বেচ্ছায় গুরুতর আঘাতের শাস্তি 325-এ বলছে, আর স্বেচ্ছায় গুরুতর আঘাতটা যদি মারাত্মক কষ্টে সাহায্য করে তাহলে হলো 325। তাহলে আঘাতের ক্ষেত্রে আমরা পড়ছিলাম 19, 21, 23, 24, আর গুরুতর আঘাতের ক্ষেত্রে 20, 22, 25, 26, বুঝছেন? তাহলে শুধু গুরুতর আঘাত 320, স্বেচ্ছায় গুরুতর আঘাত 322, স্বেচ্ছায় গুরুতর আঘাতের শাস্তি 325, আর স্বেচ্ছায় গুরুতর আঘাত যদি মারাত্মক কষ্টে সাহায্য করে তাহলে কত? 326। বুঝতে পারছেন? তাহলে আঘাতের ক্ষেত্রে আমরা চারটা ধারা মনে রাখবো: শুধু আঘাত 319, স্বেচ্ছায় আঘাত 321, স্বেচ্ছায় আঘাতের শাস্তি 323, স্বেচ্ছায় আঘাত মারাত্মক কষ্টে সাহায্য করলে 324। আবার বলি, শুধু গুরুতর আঘাত 320, স্বেচ্ছায় গুরুতর আঘাত 322, স্বেচ্ছায় গুরুতর আঘাতের শাস্তি 325, স্বেচ্ছায় গুরুতর আঘাত যদি মারাত্মক কষ্টে সাহায্য করে তাহলে কত? 326। ঠিক আছে? তো আমরা একটু বিগত বছরের একটা প্রশ্ন পড়ি, দেখেন। দ্য পেনাল কোড 1860-এর 320 ধারা অনুসারে কত শ্রেণীর আঘাতকে গুরুতর আঘাত বলে গণ্য করা হয়েছে? কত শ্রেণী? 8 শ্রেণী। তারপরে 2 নাম্বার প্রশ্নটা যদি দেখেন, দ্য পেনাল কোড 1860 অনুযায়ী নিচের কোনটি গুরুতর আঘাত? বাম কর্ণে শ্রবণ শক্তি। এখানে আপনারা যারা মোটামুটি ওই যে ইসে যান, কোর্টে যারা যান, হ্যাঁ আসসালামু আলাইকুম, তো দেখেন পেনাল কোড 1860 অনুযায়ী নিচের কোনটি গুরুতর আঘাত? বাম কর্ণের শ্রবণ শক্তি স্থায়ীভাবে রহিতকরণ। বাকি যেটা পায়ে 1 ইঞ্চি পরিমাণ কাটার আঘাত, বাহুতে আঘাত, ঘাড়ে 1.5 ইঞ্চি কাটা আঘাত, এগুলা কি 320 ধারায় আছে? আমরা পড়ছি। তো আমরা যেটা পড়ছি বাম কর্ণের শ্রবণ শক্তি কি স্থায়ীভাবে রহিতকরণ, এটা হলো গুরুতর আঘাত। এক জেড এর মুখে ঘুষি মারলে তার মানে জেড এর একটি দাঁত পড়ে যায়, এক্স এর কি তো অপরাধ হলো কি? মারাত্মক জখম বা গুরুতর আঘাত। তো এই টাইপের অনেক প্রশ্ন আছে, এগুলা কষ্ট করে পড়ে ফেলবেন। 7 নাম্বার প্রশ্নটা পড়ি, দেখেন 7 নাম্বার প্রশ্নটা, যে এক্স ওয়াই এর নাকে ঘুষি মেরে নাক ভেঙে দেয়, তা পেনাল কোডের কোন ধারায় এক্স এর অপরাধ করেছে? এখন আপনাদের মনে যেটা সন্দেহ হবে 25 নাকি 26 নাকি, দেখেন নাকটা ভাঙছে কি দিয়া? ঘুষি দিয়া। তো হাত কোনো কিছু ডেডলি ওয়েপন ছাড়া, কোনো অস্ত্র টস্ত্র পদার্থ ছাড়া যদি করে তাহলে 325। আর ওই সেম নাকটা যদি অন্য কিছু দিয়ে ভাঙতো, অস্ত্র দিয়ে ভাঙতো, তাইলে হতো কত? 326। বুঝতে পারতেন? তাহলে এই ক্ষেত্রে হয়েছে কত? 325। তো আমরা শাস্তির যে একটা টেবিল আছে, এই টেবিলে চলে আসি, আসেন শাস্তির টেবিলে। আমরা 323-এ দেখেন, 23-এর পাশে একটু বাম সাইডে লিখতে পারেন 321। 321-এর শাস্তি আছে কততে? 23 নাকি? 21-এর শাস্তি আছে 23-এ। স্বেচ্ছাকৃতভাবে আঘাত দানের শাস্তি 300 কত? 23। যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 1 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড যা 1000 টাকা পর্যন্ত হতে পারে, বা উভয়। তো তাহলে শুধু আঘাতের শাস্তি 1 বছর 1000, 1 বছর 1000 বা উভয়। আমরা চলে এসে 324। 324-এ মানে 23-এর কাজটা, সেম কাজটা যদি কেউ করে কিসের সাহায্যে? অস্ত্রের সাহায্যে। স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমের সাহায্যে আঘাত দান করা, স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমের সাহায্যে আঘাত দান করা, যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ কত? 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। তাহলে এই জায়গা কত হবে? 3 বছর। 24-এ 3 বছর, 23-এ কয় বছর? 1 বছর। আমরা 25-এ চলে আসি। 25 স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান। স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান, যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে, এবং সেই সাথে কি? অর্থদণ্ড। সো এখানে একটা বিষয় কি দেখেন, যে শুধু আঘাত করতে হাত দিয়ে, এই জায়গায় কোনো মারাত্মক অস্ত্র টস্ত্র ছিল না, গুরুতর আঘাত, তাহলে সাদা কত? 7 বছর। 26টা দেখেন, 326,
স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমের সাহায্যে গুরুতর আঘাত দান করা, মানে 25-এর কাজটাই আপনি করছেন কিসের সাহায্যে? মারাত্মক অস্ত্রের সাহায্যে। সেই ক্ষেত্রে সাজা দেখেন যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে এবং সেই সাথে কি অর্থদণ্ড। তাহলে 26-এর সাজা কিন্তু বেশি, যাবজ্জীবন বা যে কোনো বর্ণনার 10 বছর এবং সেই সাথে অর্থদণ্ড। এবার আমরা চলে আসি 326 ক। স্বেচ্ছাকৃতভাবে গোল দিবেন 2টি চোখ উপড়িয়ে। আপনি মনে রাখবেন, এক চোখ উপড়াইলে 326 আর 2 চোখ উপড়াই ফেলছে 326 ক। অন্য মাধ্যম মানে হলো, একজন জিজ্ঞেস করছে অন্য মাধ্যম একটু বলতেন স্যার। শুধু হাত পা দিয়ে করলে 323 325, আর বাঁশ, ছুরি, অস্ত্র, গরম পানি এগুলা দিয়ে করলে 324 কখনো, 326 কখনো। বুঝতে পারছেন? হ্যাঁ, গরম পানি অবশ্যই। গরম পানি দিয়ে আপনার চোখ নষ্ট করে ফেলছে 26। আচ্ছা, তো স্বেচ্ছাকৃতভাবে 2টি চোখ উপড়িয়ে বা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা কোনো চোখ দুটির দৃষ্টি নষ্ট করা বা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মাথা বা উভয় চোখে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর জখম করলে। তো আপনি 2 চোখ উপড়াইলে বা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা চোখ নষ্ট করলে বা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা কি কি নষ্ট করতেন? মুখ, মাথা বা উভয় চোখে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর জখম করলে। মোটামুটি মনে রাখবেন, অ্যাসিডের কথা আসলেই আর 2 চোখ উপড়ানোর কথা আসলেই 326 ক। সাজা দেখেন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে কি বলেন অর্থদণ্ড। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। 327 আপনাদের পড়া লাগবে না। 328 ধারাটা একটু লেখেন, যার লেখা নাই সে একটু লেখেন। ধারা 328, বিষ বুদ্ধিনাশক। বিষ বুদ্ধিনাশক, নেশা জাতীয় বা অস্বাস্থ্যকর ওষুধ দিয়ে, নেশা জাতীয় বা অস্বাস্থ্যকর ওষুধ দিয়ে নেশা জাতীয় বা অস্বাস্থ্যকর ওষুধ দিয়ে কাউকে আহত করা। কাউকে আহত করা, যেমন লেখেন অজ্ঞান পার্টি, মলম পার্টি ইত্যাদি। অজ্ঞান পার্টি, মলম পার্টি ইত্যাদি। অজ্ঞান পার্টি, মলম পার্টি ইত্যাদি। শাস্তি লেখেন 10 বছর এবং জরিমানা। 10 বছর এবং জরিমানা। 10 বছর এবং জরিমানা মানে হলো সংক্ষেপে লেখা, মানে 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং সেই সাথে কি অর্থদণ্ড। তাহলে আমাদের আশেপাশে অনেক ঘটনা সম্মুখীন অনেক লোক হয়েছে যে যাইতেছিল একসাথে বাসে, কি যে খাওয়াই দিছে, এরপরে আর 2 দিনে তার জ্ঞান ফিরে না। বা চোখে মলম দিছে, চোখ আর কয়দিন যাবত খুলতে পারে না। তো সেই ক্ষেত্রে ওই ব্যক্তি দণ্ডিত হবে কত ধারায়? 328 ধারায়। বা আপনি একজন ওই যে আপনারা একজন চায়ের সাথে বুদ্ধিনাশক কোনো কিছু খাওয়াই দিছে বা বিষ খাওয়াই দিছে, তাহলে সেই ক্ষেত্রে অপরাধ হবে 328 ধারায়, শাস্তি 10 বছর এবং সেই সাথে জরিমানা। এরপরে দেখেন 300, এই যে 30 থেকে 35 পর্যন্ত এই জায়গায় 6টা ধারা। এই 6টা ধারা আমরা জোড়ায় জোড়ায় পড়বো, মানে 30 31 এক জোড়া, 332 33 এক জোড়া, 334 35 এক জোড়া। তো কিভাবে? প্রথমে দেখেন আমরা চলে এসেছি 330, বলপূর্বক অপরাধমূলক স্বীকারোক্তি আদায় করা বা সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য, আন্ডারলাইন করবেন, স্বেচ্ছাকৃতভাবে আঘাত। কিভাবে স্বীকারোক্তি আদায়? বলপূর্বক। বলপূর্বক অপরাধমূলক স্বীকারোক্তি আদায় বা সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য কিসের আঘাত? স্বেচ্ছাকৃত আঘাত। স্বেচ্ছাকৃত আঘাত শব্দটা বললেন। বলপূর্বক স্বীকারোক্তি আদায় মানে হলো, আপনারা বাংলা সিনেমা যারা দেখছেন, বাংলা সিনেমায় আমি বলি যে শেষ দৃশ্যে বা পুলিশ একজন মারতেছে, যে বল
তুই এটা করছিস বল, স্বীকার কর। দেখেন না যে পুলিশ মারতেছে, তুই চিন্তাই করছিস বল, তুই খুন করছিস, মান্নারে ধরেন ডিপজল পুলিশ মারতেছে, যে তুই এটা করছিস বল। তাহলে এই মারটা যদি আঘাত হয় তাহলে মামলা হবে কত ধারায়? 330। আর শেষ দৃশ্যে যে দড়ি দিয়ে বাঁধছে বা পিস্তল ধরছে, যে জায়গা সিগনেচার করে, জায়গা সম্পত্তি সব লিখে দেয় মানে কি সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য স্বেচ্ছায় আঘাত করলে, তাহলে এই ক্ষেত্রে সাজা হবে কত বছর? 7 বছর। দেখছেন, যে কোনো বর্ণনা কারাদণ্ড যা কত 7 বছর পর্যন্ত হতে পারে, এবং সেই সাথে অর্থদণ্ড। তাহলে একটা জিনিস এখানে দেখেন, শুধু আঘাত মানে আপনার কোনো উদ্দেশ্য ছিল না, শুধু একজনের আঘাতই করছেন 323। আর আঘাতটা যদি আপনি করেন সম্পত্তি প্রত্যার্পণের জন্য বা স্বীকারোক্তি আদায়ের জন্য, তাহলে হবে কত? 330। শুধু আঘাতের, শুধু একটা ধরেন আমি একটা থাপ্পড়ের কথাই বলি, শুধু থাপ্পড়ের শাস্তি 323, 1 বছর। আর ওই থাপ্পড়টা যদি আপনি দেন সম্পত্তি আদায়ের জন্য বা স্বীকারোক্তি আদায়ের জন্য, তাহলে 330-এর সাজা কত? 7 বছর। তার মানে থাপ্পড় একটা হলেও দেখা হচ্ছে যে কি উদ্দেশ্যে আপনি থাপ্পড়টা দিছেন। আচ্ছা, এরপরে দেখেন 331-এ সেম কাজ, যে বলপূর্বক অপরাধমূলক স্বীকারোক্তি আদায় করা বা সম্পত্তি প্রত্যার্পণ করার জন্য স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত। আগেরটাই 30-এ করছিল কি স্বেচ্ছায় আঘাত, আর 31-এ কি বলছে? স্বেচ্ছায় গুরুতর আঘাত। এটার শাস্তি দেখেন 10 বছর, যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 10 বছর, এবং সেই সাথে অর্থদণ্ড। তাহলে আপনি 330-31 মনে রাখবেন, স্বীকারোক্তি আদায় বা সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য স্বেচ্ছায় আঘাত 330, 7 বছর। আর সেম কাজটা করার জন্য স্বেচ্ছায় গুরুতর আঘাত 331, কত? 10 বছর। আচ্ছা, এবার আমরা 32-33 পড়বো। দেখেন 332 ধারায় বলছে যে সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে বিরত রাখতে স্বেচ্ছাকৃত আঘাত। আপনি ওই সেম থাপ্পড়ের কথাই বলি, বাট এই থাপ্পড়টা দিছেন কারে? সরকারি কর্মকর্তারে, সে যাতে তার দায়িত্ব থেকে কি থাকে? বিরত থাকে। ধরেন মান্না যায় ডিপ জ্বললে থানায় যেয়ে ঘুষি দিছে একটা পুলিশ, তাহলে স্বেচ্ছায় আঘাত করতে সরকারি কর্মকর্তারে তার দায়িত্ব থেকে কি বিরত রাখার উদ্দেশ্যে, তাহলে মামলা হবে 332 ধারায়। সাজা যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 3 বছর পর্যন্ত হতে পারে, এবং সেই সাথে কি অর্থদণ্ড। দেখছেন? এবার আমরা চলে আসি ধারা 333, সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে বিরত রাখতে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত। আগেরটা ছিল আঘাত, আর এটা কি গুরুতর আঘাত। সাজা কত? 10 বছর। তো আপনার কাছে যেটা একটু জটিল লাগবে, বাট এখানে সূত্রটা হলো যে প্রত্যার্পণ হোক বা সরকারি কর্মকর্তা হোক, একে গুরুতর আঘাত করলেই উভয় ক্ষেত্রে কত? 10 বছর। আর শুধু 30-এ বলতেছে আঘাতের ক্ষেত্রে 7, আর 32-এ আঘাতের ক্ষেত্রে বলতেছে কত? 3। 334টা একটু লিখতে হবে, 34-35টা একটু লিখতে হবে। 34টা লেখেন, গুরুতর আকস্মিক উত্তেজিত হয়ে স্বেচ্ছায় আঘাত। গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে স্বেচ্ছায় আঘাত লিখছেন। এটা হবে বিনাশ্রম কারাদণ্ড 1 মাস, নাকি? যে কোনো বর্ণনার লেখা আছে, বাট অ্যাকচুয়ালি বোধহয় হবে বিনাশ্রম। আচ্ছা, আমি একটু দেখে বলি দাঁড়ান, তারপরে আমার মন বলতেছে বিনাশ্রম। ওয়েট। তাহলে এখানে যে কোনো বর্ণনার কতদিন বলেন? আর 500 টাকা অথবা উভয়। তাহলে গুরুতর এবং আকস্মিক উত্তেজিত। এখন থাপ্পড়টা আপনি তারা দিতেন না, সে এমন একটা আজে বাজে কথা বলছে, তারে থাপ্পড় আপনি দিতেন, তাহলে মামলা 323-এই হবে। বাট এটা এক ধরনের এক্সেপশন। আপনি বলতে পারেন যে ওনার আমি তার থাপ্পড় দিছি, বাট থাপ্পড় দিছি গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে, তো আমার এই জায়গায় সাজা হবে কত? 1 মাস অর্থদণ্ড বা 500 টাকা লেখেন। অর্থদণ্ড এই জায়গায় 500 টাকা বা উভয়। অর্থদণ্ডটা লেখেন নাই, অর্থদণ্ড হবে 500 টাকা বা উভয়। আর 335-এর ভাষা একই, যে গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে স্বেচ্ছায় গুরুতর আঘাত করলে এটাও একটা ব্যতিক্রম সাজা, যে কোনো বর্ণনা 4 বছর কারাদণ্ড বা 2000 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়। একটু লিখে রাখেন, যে কোনো বর্ণনার কত বছর? 4 বছর পর্যন্ত কারাদণ্ড বা 2000 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়। আমাদের দণ্ডবিধিতে আর কোথাও এই 4 বছর সাজা নেই। তাহলে আমরা যে যে জোর 3 জোড়া পড়লাম, সরকারি কর্ম মানে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় বা সম্পত্তি প্রত্যার্পণ, 330-এ হলো স্বেচ্ছায় আঘাত,
7 বছর। 31 হলো স্বেচ্ছায় গুরুতর আঘাত 10 বছর। সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে বিরত রাখার উদ্দেশ্যে স্বেচ্ছায় আঘাত 332-এ 3 বছর, স্বেচ্ছায় গুরুতর আঘাত 333-এ 10 বছর। গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে আঘাত 1 মাস 500 টাকা বা উভয়। গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে স্বেচ্ছায় গুরুতর আঘাত যে কোনো বর্ণনার 4 বছর বা 2000 টাকা বা উভয়। তাহলে আমরা অল্প সময় অনেকগুলো ধারা পড়ে ফেলেছি। দেখেন, প্রথমে আঘাত রিলেটেড পড়ছিলাম 319, 321, 323, 324। গুরুতর আঘাত রিলেটেড পড়ছি 320, 322, 325, 326। এরপরে 328 পড়ছি। 27, 29, 30, 27, 29 পড়িনি আমরা। 30, 31 পড়ছি, 32, 33 পড়ছি, 34, 35 পড়ছি। আর 30 আর 38 কও কিন্তু পড়া আছে। তো জেনে রাখা ভালো, এই জায়গায় আসলে পড়ার কিছু নাই। আমরা বিগত বছরের প্রশ্ন পড়ি। দেখেন, মারাত্মক অস্ত্র দ্বারা স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত, দেখছেন, অস্ত্র দ্বারা। সর্বোচ্চ শাস্তি বলে নাই, সর্বোচ্চ কি বলছে? কারাদণ্ড। মানে 326-এর সর্বোচ্চ কারাদণ্ড কত? 10 বছর। আচ্ছা, আপনারা 326 ধারায় সর্বোচ্চ কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড নাকি 10 বছর কারাদণ্ড বলেন তো? আবুল হোসেন খান কি বলেন? 326 ধারায় সর্বোচ্চ কারাদণ্ড কত? যাবজ্জীবন কারাদণ্ড নাকি 10 বছর কারাদণ্ড? আফরোজা রেখা কি বলতেছেন বলেন, জোরে বলেন। উনি বলতেছে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন। জি, যৌক্তিক। লালন সাহেব কি বলেন? কেন 10 বছর কেন? এই জায়গা বলেই দিছে আপনার কারাদণ্ড। কারাদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু এক না। দণ্ডবিধি 53 ধারায় 5 প্রকার সাজার মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড একটা, শুধু কারাদণ্ড একটা। সেই জায়গায় জিজ্ঞেস করেছে সর্বোচ্চ কারাদণ্ড কি, উত্তর হবে কত? 10 বছর। যদি বলতো সর্বোচ্চ সাজা কি, তাইলে হয়তো যাবজ্জীবন কারাদণ্ড। ও স্যার, এদিকে সর্বোচ্চ কারাদণ্ড। আরে শোনা, এতক্ষণ পরে উনি দেখেন। আচ্ছা দেখেন, 2 নম্বর প্রশ্ন দেখেন। সর্বোচ্চ সাজা তুমি যাবজ্জীবন কারাদণ্ড। তর্কাতর্কির এক পর্যায়ে এক্স ওয়াই কে গুরুতর আঘাত করলে 3 দিন পর ওয়াই মারা যায়। দা পেনাল কোড 1860-এর কোন ধারায় এক্স অপরাধ করছে? তর্কাতর্কির এক পর্যায়ে গুরুতর আঘাত করলে 3 দিন পর মারা গেছে, ঠিক আছে? তো এখানে উত্তর বলছে 326, বাট অ্যাকচুয়ালি উত্তর হবে 304। মানে এই জায়গায় উনি মামলা রেফারেন্স দিলেও প্রাথমিকভাবে সে মামলা যদি না যায়, প্রথমে মারা না গেলে ওই যে 326, আর পরে মারা গেলে হয়ে গেছে কত? 304। তো যদি বলতো যে মারা যাওয়ার আগে যদি মামলা করে তাইলে হতো কত? 326, বুঝছেন? আর মারা যাওয়ার পরে হয়েছে তাইলে কত? 304। আর যদি 26-এর মামলা চলাকালে যদি সে মারা যেত, তাহলে চার্জ পরিবর্তন হয়ে যেত কত? 304। ওই যে 4, বুঝছেন? তো এই জায়গায় উত্তর 304 কাউন্ট করেন। যে ব্যক্তি কোনো ব্যক্তির ড্যাশ ঘটায় সেই ব্যক্তি আঘাত দান করেছে বলে বিবেচিত হবে। কি ঘটায়? দৈহিক যন্ত্রণা, পীড়া, বৈকল্য। উপরের কি সবগুলা। তো আমরা 8 নাম্বার প্রশ্নটা একটু পড়ি। দেখেন, এ স্থায়ীভাবে বি এর মুখমণ্ডল বিকৃত করার উদ্দেশ্যে বি কে ঘুষি মারে, যা বি এর মুখ বিকৃত না করলেও 20 দিন ধরে ব্যথা দেয়। কি হবে বলে? গুরুতর আঘাত। সব ধৈর্য ধরে পড়ে ফেলবেন। 18 নম্বর প্রশ্নটা পড়ি। 18, এ একজন পুলিশ অফিসার, জেড কোনো বিশেষ অপরাধ সংগঠন করেছে বলে স্বীকার করতে বাধ্য করার জন্য এ জেড কে নিপীড়ন করে। পুলিশ অফিসার বলতেছে স্বীকার কর। তাহলে এ দণ্ডবিধির কোন? নিপীড়ন শব্দটা বলতেন, নিপীড়ন। নিপীড়ন বলতে এই জায়গা বোঝাচ্ছে শুধু আঘাত, বুঝছেন? তাহলে পুলিশ অফিসার স্বীকারোক্তি করার বাধ্য করার জন্য আঘাত করছে কত দ্বারা? 330। তারপরে দেখেন, সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দান করার জন্য ইচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করা কত ধারায়? ওই যে সরকারি কর্মচারী হলে তো 332। আর সরকারি কর্মচারীরা যদি বিরত রাখার উদ্দেশ্যে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করতো তাহলে কত? 33। দেখি অনলাইন অফলাইন মিলে যারা আছেন, আমরা 2 দিন আগে পড়ছি এই প্রশ্নটা, মনে আছে কিনা?
যে সরকারি কর্মকর্তাকে তার কর্তব্য পালন করতে দিচ্ছে না, বিরত রাখছে, তাহলে কত ধারার অপরাধ? 186। 183 সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে বিরত রাখছে, সেখানে কাজ করতে দিচ্ছে না, তাহলে 183। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। এতটুকু পর্যন্ত কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা চলে আসি পরের টপিকে। দেখেন, এই একটা প্রশ্ন জিজ্ঞাসা করি দেখি, পূর্ণ সাহেব বলেন তো আঘাত কত প্রকার? হ্যাঁ, কে কে? স্বেচ্ছাকৃত ভাবে আর অনিচ্ছাকৃত ভাবে। কত ধারায় বলছে? লুৎফর সাহেব কি বলেন? কি কি? আর কি? সো আঘাত তিনটি উপায়: দৈহিক যন্ত্রণা, বৈকল্য, পীড়া। এই তাসলিম সাহেব বলেন তো শুধু আঘাতের শাস্তি কত? জি, স্বেচ্ছায় আঘাত ধরলাম 323, সাজা কতদিন বলেন? লালন বলে দিছে, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, তাহলে বলেন যে লালনের কথাই আমার কথা। তানবিন সাহেব, গুরুতর আঘাত কয় প্রকার? আছে আছে, আছে। বিশ্বাস করেন না আছে। আর গুরুতর আঘাত কয় প্রকার বলেন ইসমাইল? 8 প্রকার। ওই যে পুরুষত্বহীনগ্রহণ, দৃষ্টিশক্তি নষ্ট করা, শ্রবণ শক্তি নষ্ট করা। গুরুতর আঘাত কয় প্রকার? 8 প্রকার। পীযূষ, এই প্রশ্ন পারলে মনে করবেন যে আল্লাহর রহমতে এবার পিলি পাস করে গেছেন। না পারলে যে পাস করবেন না তা না, বাট পারলে ধরি না হবে পারে যাবেন ইনশাল্লাহ। বলেন 54 ধারায়, ফৌজদারি কার্যবিধির 54 ধারায় পুলিশ কয়টা ক্ষেত্রে বিনা প্রমাণে গ্রেফতার করতে পারে? 11টা ক্ষেত্রে। তাহলে পাশের মালিক তো আল্লাহ, বাট তাহলে আগে ছিল কয়টা বলেন? আগে ছিল 9টা, আর এখন 2025-এ বানাইছে কয়টা? 11টা। মিলন সাহেব 167 ধারায় ফৌজদারি কার্যবিধির 2টা পরিবর্তন আনছে। আমি আপনারা একটা হিন্ট হিন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে যে আগে ছিল শুধু পুলিশ রিমান্ড, এখন আরো একটা বিধান আছে, সেটা কি বলেন? আখিনুর পারবেন? লুৎফর সাহেব? ওমর ফারুক? মামলা রিমান্ড হয় নাই। মনির সাহেব? বিচারিক হেফাজত। আগে ছিল শুধু পুলিশ রিমান্ড, পুলিশ হেফাজত, আর এখন আছে কি? বিচারিক হেফাজত। যদি বলে বিচারিক হেফাজতে কতদিনের জন্য পাঠাবে, কোনো নির্দিষ্ট নাই, বিচারিক হেফাজতের কোনো সুনির্দিষ্ট বিধান বলে নাই। বুঝছেন? আচ্ছা, আজাদ সাহেব 339 তে কি আছে ফৌজদারি কার্যবিধির? আসামির অনুপস্থিতিতে বিচারে কয়টা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া লাগে? 2টা। বর্তমানে দেওয়া লাগে কয়টায়? 2025-এর সংশোধনী আসছে, বর্তমানে দেওয়া লাগে কয়টা? একটা। আর বর্তমানে কিন্তু হুলিয়া গ্রহের বিধান অনুসরণ করা বাধ্যতামূলক না। তো আসেন আমরা পড়াই ফিরি, কয়েকটা বলে দিলাম, পরীক্ষার সময় যেন এগুলো ভুল না যায়। মনে রাখি। ধারা বলেন তো, অবৈধ বাধা এবং অবৈধ
আটক, wrongful restraint and wrongful confinement। প্রথমে আমরা চলে আসি, দেখেন 339 ধারা 339 অবৈধ বাধা, wrongful restraint। অবৈধ বাধা আসলে কাকে বলে? মানে যেদিকে যাওয়ার আপনার আইনগত অধিকার আছে সেই দিকে আপনারা কেউ যেতে বাধা দিতে। আপনি সংসদ ভবনের সামনে দিয়ে যাচ্ছেন, ওই জায়গায় জনসাধারণের প্রবেশ অধিকার নাই, ওই জায়গা যদি বাধা দেয় এটা অবৈধ বাধা না। কিন্তু যে জায়গায় দিয়ে অন্য 8-10 জন যাচ্ছে কিন্তু আপনারা যেতে দিচ্ছে না, তখনই সেটা হয়ে যাবে কি? অবৈধ বাধা। অর্থাৎ যেদিকে যাওয়ার আপনার আইনগত অধিকার আছে সেদিকে কেউ যেতে যদি বাধা দেয় তখনই সেটা হয়ে যাবে অবৈধ বাধা। সংজ্ঞা দিয়েছে কত ধারায়? 339 ধারায়। তো এই অবৈধ বাধার আর এক নাম কিন্তু বেআইনি বাধা বা অন্যায় বাধা। বাংলায় অনেক রূপ, অবৈধ বাধা বলে, বেআইনি বাধা বলে, অন্যায় বাধা বলে। দণ্ডবিধি 339 ধারা অবৈধ বাধার সংজ্ঞা দেওয়া হয়েছে, কোনো ব্যক্তিকে তার যেদিকে গমনের অধিকার রয়েছে তাকে সেই দিকে গমনে গোল দিবেন, স্বেচ্ছাকৃত বাধা দেওয়া হলে তাকে অবৈধ বাধা দান করা হয়েছে বলে গণ্য হবে। যেদিকে যাওয়ার তার অধিকার আছে সেই দিকে যেতে তারে ভলেন্টারিলি বাধা দিচ্ছে যে তুমি এদিকে যেতে পারবে না। সুতরাং অবৈধ বাধার ক্ষেত্রে 339 ধারা অনুসারে নিম্নলিখিত শর্ত থাকতে হবে। কি কি দেখেন? বিরোধী ওদিকে যাওয়ার তার অধিকার উক্ত ব্যক্তি থাকতে হবে, স্বেচ্ছায় বাধা দিতে হবে, আর এমন বাধা হতে হবে যেদিকে যে উক্ত ব্যক্তি যেদিকে গমনের অধিকার আছে সেদিক হতে। তবে এখানে যে জিনিসটা মনে রাখতে হবে, দেখেন বেসরকারি স্থল বা জলপথে, মানে বেসরকারি স্থল বা বেসরকারি জলপথে দ্য অবস্ট্রাকশন অফ প্রাইভেট ওয়ে ওভার ল্যান্ড এন্ড ওয়াটার দেওয়া অবৈধ বাধা মর্মে গণ্য হবে না যদি উক্ত বাধা এমন ব্যক্তি দিয়ে থাকে যে সরল বিশ্বাসে উক্ত বাধা দেওয়ার অধিকার আছে মর্মে বিশ্বাস করে এমন বাধা। সহজ কথা হলো ভাই, আপনি আমার বাড়িতে ঢুকতে আসছেন, এখন আমি যদি বলি যে না আমার বাড়িতে আপনারা ঢুকতে দিব না, এটা কিন্তু অবৈধ বাধা হবে না। কেন হবে না? কারণ আমার বাড়ি তো আমার সম্পত্তি, আমি আপনারা ঢুকতে দিব কি দেব না এটা আমার মর্জির উপরে নির্ভর করে। বুঝতে পারছেন? তাহলে অবৈধ বাধা অবশ্যই হবে কোথায়? সরকারি জায়গায় বা যে জায়গায় সকলের যাওয়ার অধিকার আছে। কিন্তু বেসরকারি স্থল বা জলপথে কিন্তু অবৈধ বাধা প্রযোজ্য হবে না। চলে আসি আমরা অবৈধ আটক ধারা 340 wrongful confinement। অবৈধ আটক খুব সহজ, যে আপনার একটা রুমে আটকায় রাখছেন, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আপনারে আটকায় রাখছে, ওর বাইরে যেতে দিচ্ছে না, এটাই হয়ে যাবে অবৈধ আটক। মানে এক দিক থেকে বাধা দিলে অবৈধ বাধা, আর সকল দিক থেকে বাধা দিলে অবৈধ আটক। 340 ধারা অনুসারে যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে গমনে নিরস্ত করার জন্য অবৈধভাবে বাধা দান করে সেই ব্যক্তিকে অবৈধভাবে আটক করে বলে বিবেচিত হবে। উপাদান দেখেন 340 ধারা অবৈধ আটক বা অবরোধের দুইটি উপাদান হলো কোনো ব্যক্তিকে বেআইনি ভাবে বাধা দান করা, আর এই বাধাটা দিচ্ছে কয় দিক থেকে বলেন তো? সকল দিক থেকে। বাধাদার এমন হতে হবে যে উক্ত ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের বাইরে যেতে উক্ত ব্যক্তিকে বিরত রাখে। আপনারে একটা বাড়িতে আটকায় রাখছে, বাড়িতে 10টা ফ্ল্যাট, সব ফ্ল্যাটে যাইতে পারতেছেন কিন্তু বাড়ির বাইরে যাইতে পারতেছেন না, কি হবে? অবৈধ আটক। উদাহরণ দেখেন, মকে 4-5 বেষ্টিত একটি রুমের মধ্যে তালাবদ্ধ করে রাখে, উক্ত রুমের বাইরে যেতে না পারায় তাকে অবৈধভাবে আটক করে রেখেছে বলে কি হবে? গণ্য হবে। জেনে রাখা ভালোতে যদি আমরা চলে আসি, দেখেন অবৈধ বাধা হলো যে কোনো একদিকে ইন এনি ওয়ান ডিরেকশন যেতে বাধা দেওয়া, এবং অবৈধ আটক অর্থ হলো সকল দিকে ইন অল ডিরেকশন। তো এই অবৈধ আটকের আর এক নাম এই জায়গায় লেখাই আছে, কি বলেন? অবরোধ। তো অবৈধ বাধা আর অবৈধ আটক, একদিক থেকে বাধা দিলে অবৈধ বাধা 339, সকল দিক থেকে বাধা দিলে অবৈধ আটক 340। এই লুৎফর সাহেব, অবৈধ বাধা আর অবৈধ আটকের একটা উদাহরণ দেন, দুটো উদাহরণ দেন দেখি কি বুঝতেন, তাহলে বোঝা যাবে। যদি একদিক থেকে আঘাত করবে কোন জায়গা? মাথায়, পেটে, না পিছনে? কোন জায়গা? কোন জায়গা যাইতে গেছিলেন আগে সেটা বলেন, নাইলে বলা যাবে বাধা। আপনার বাধা দিছে কোন জায়গায় যাওয়া থেকে এটা বলেন। কারণ বাজারে যাচ্ছিলেন, একজনের দোকানে আপনারে ঢুকতে দেয় নাই, হবে কিনা?
আচ্ছা, আর আটক কারে বলে? আপনারা যদি এই রুমের মধ্যে আমরা আটকায় রাখি যে আজকের পরীক্ষায় 60 না পেলে আপনাদের 2 দিন আটক রাখা হবে, এটা অবৈধ আটক হবে? জি হবে, অবশ্যই হবে। তাহলে একদিক থেকে বাধা দিলে অবৈধ বাধা। আর একটা পার্থক্য হলো, অবৈধ বাধার ক্ষেত্রে কিন্তু বেসরকারি জায়গায় হবে না, আর আটক সরকারি বেসরকারি যে কোনো জায়গায় হতে পারে। অবৈধ বাধা হলো লঘুতর অপরাধ, আর আটক কি? গুরুতর। অবৈধ বাধার ক্ষেত্রে কোন দিক থেকে বাধা? একদিক থেকে। আর আটকের ক্ষেত্রে কোন দিক থেকে বাধা? সকল দিক থেকে। বিগত বছরের প্রশ্ন দেখেন, এক্স ওয়াই কে একটি ঘরে বাধ্য করত, সেখানে তালাবদ্ধ করে রাখে, এক্স কি অপরাধ করছে বলেন? ওই যে অবৈধ অবরোধ বা আটক। তারপরের প্রশ্নটা দেখেন, ওয়াই এর যে রাস্তায় চলাচলের অধিকার আছে সেই পথে এক্স বিঘ্ন সৃষ্টি করে, এটা ওয়াই এর চলাচল বাধাগ্রস্ত হয়, এক্স এর কৃত অপরাধ হলো কি বলেন? অন্যায়ভাবে বাধা। হ্যাঁ, জাকির হোসেন বলেন, কি প্রশ্ন আছে? স্যার, অবৈধ বাধা নিয়ে প্রশ্নটা আমার এটা হলো যে ব্যক্তিগত জায়গা তো অবৈধ বাধা হবে না। যেমন আমার জায়গা থেকে আসছে, আমি তাকে বাধা দিলাম। হ্যাঁ, এই তো অবৈধ আটক, অবৈধ বাধা হবে না। কিন্তু আমার জায়গাতে আসছে, কিন্তু আমি তাকে কিছু বললাম না, কিন্তু আরেকজন তাকে বললো এদিকে যাওয়া যাবে না। আমার কোনো সে নাই, ঠিক আছে, আরেকজনের সে আছে, সেক্ষেত্রে কি হবে স্যার? আচ্ছা, আর একজন বললে তো আর একজনের তো অধিকার নাই, আপনার জায়গায় আপনি নিষেধ করতে পারেন, আর একজন করলে অবশ্যই অবৈধ বাধা হবে আপনার জায়গায়। এখন আপনি না বলে আর একজন বলছে, তার বলার অধিকার নাই। যদি আপনার মৌন সম্মতি থেকে থাকে যে ও যে আসতেছে সে আসুক, কিন্তু আর একজন যে বাধা দিছে, তাহলে অবশ্যই সেটা অবৈধ বাধা। জি স্যার। আচ্ছা, আমরা শাস্তিতে চলে আসি, দেখেন 341, অবৈধ বাধার শাস্তি। অবৈধ বাধার শাস্তি, ওনার একটা প্রশ্ন দিয়ে দেন শাকিল। অবৈধ বাধার শাস্তি হলো, দেখেন, আহ বিনাশ্রম কারাবাস, যার মেয়াদ কত? 1 মাস পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড সহ 500 টাকা বা উভয়। তাহলে সংজ্ঞা দিচ্ছে 339, শাস্তি কত? 341। 342 ধারাটা দেখেন, অবৈধ আটক। আটকের শাস্তি যে কোনো বর্ণনার 1 বছর, অর্থদণ্ড যা কত? 1000। তাহলে 1 মাস 500 আর 1 বছর 1000। চলে আসি আমরা 343, এটা গুরুত্বপূর্ণ। বেআইনি ভাবে 3 বা ততোধিক দিনের জন্য আটক রাখলে, মানে আপনারা এক জায়গায় আটক রাখছে, সর্বনিম্ন কয়দিন? 3 দিন, আরো বেশি হইতে পারে। 3 বা ততোধিক দিনের জন্য যদি আটক রাখে, তাহলে যে কোনো বর্ণনার কারাবাস যা কত? 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। তো তাহলে 3 বা ততোধিক দিনের জন্য যদি আটক রাখে, তাহলে যে কোনো বর্ণনার 2 বছর বা অর্থদণ্ড বা উভয়। কত ধারা? 343। 344 দেখেন, বেআইনি ভাবে 10 বা ততোধিক দিনের জন্য আটক রাখলে কতদিন? তাহলে যে কোনো বর্ণনার কারাবাস যা কত হতে পারে? 3 বছর পর্যন্ত হতে পারে। তাহলে আপনি মনে রাখবেন, 3 বা ততোধিক হলে 3 বছর, 10 বা ততোধিক হলে 3 বা ততোধিক হলে 2 বছর, আর 10 বা ততোধিক হলে কত? 3 বছর। আর শুধু আটকের শাস্তি 341-এ কত? 1 মাস 500 টাকা। 42-এ 342-এ 1 বছর 1000। 342-এ 1 বছর 1000। জি। 345 ধারাটা লেখেন, মুক্তির জন্য রিট জারির পরেও বেআইনি ভাবে আটক। মুক্তির জন্য রিট জারির পরেও বেআইনি ভাবে আটক। সাজা লেখেন 2 বছর প্লাস বেআইনি আটকের সাজা। 2 বছর মুক্তির জন্য রিট জারির পরেও বেআইনি ভাবে আটক। এটি হলো 2 বছর প্লাস বেআইনি আটকের
সাজা মানে আটক রাখলে তো বেআইনি আটকের সাজা তো আছেই। আর এই যে যে আপনারে রিট জারির পরও, রিট জারি পরের মানে হলো যে আপনারে বেআইনি ভাবে আটক করছিল, আপনি রিট অফ হ্যাবিয়াস করছেন হাইকোর্টে, হাইকোর্ট বলছে যে নির্মূলে মুক্তি দেওয়া হোক, তারপরেও নির্মূলে মুক্তি না দিয়ে আরো 2 দিন আটক রাখছে। তাহলে যে 2 দিন আটক রাখছে, 2 দিন আটকের সাজা প্লাস এক্সট্রা কত বছর, 2 বছর। যদি 3 দিন আটক রাখে তাহলে ওই যে 3 দিন আটকের সাজা 2 বছর প্লাস 2 বছর। যদি 10 দিন আটক রাখে 3 বছর প্লাস 2 বছর। বুঝতে পারছেন? তাহলে বেআইনি বাধা সংজ্ঞা 339, বেআইনি আটক সংজ্ঞা 340, বেআইনি বাধার সাজা 341 1 মাস 500, বেআইনি আটক 342 1 বছর 1000, 343 3 বা ততোধিক বছর আটক, 3 বা ততোধিক দিন আটক রাখলে 2 বছর, 344 10 বা ততোধিক দিন আটক রাখলে কত, 3 বছর, 345 রিট জারির পরেও যদি তারে আটক রাখে তাহলে আটকের সাজা প্লাস এক্সট্রা কত, 2 বছর। তো সেলফ প্র্যাকটিসের মোটামুটি মোটামুটি সবই গুরুত্বপূর্ণ, কষ্ট করে পড়ে ফেলবেন। এবং আজকে আমাদের এই পর্যন্তই। আগামীকাল আমরা অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ এখান থেকে শুরু করব। তো এখন আমরা পরীক্ষায় চলে যাব। পরীক্ষার প্রশ্ন দেওয়ার পর থেকে 55 মিনিট পরীক্ষার সময়, এবং পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখবেন, কেউ দেখাদেখি করবেন না। অনলাইনে যারা আছেন 55 মিনিট পরেই সবাই ছবি দিবেন, পরীক্ষার ছবি দিবেন, দেরি যেন না হয়। এই তো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। কিছুক্ষণের মধ্যেই পরীক্ষার প্রশ্ন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।